হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ফ্রেন্ডস, পুরো পর্ব জুড়ে দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, স্নেহা এবং গুনগুন। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। চলো। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট আর্ট লেসনে আজকে আমরা শিখব কদম ফুল আঁকা। স্নেহা, গুনগুন, তোমরা কি কদম ফুল চেনো? হ্যাঁ, চিনি। বলো তো কদম ফুল কোন সিজনে ফোটে? বর্ষাকালে। হ্যাঁ, ভীষণ সুন্দর দেখতে কদম ফুল, তাই না? হ্যাঁ। কি রঙের হয়? হলুদ, উপরে সাদা সাদা দানা। হ্যাঁ, পাপড়িগুলো সাদা সাদা গুঁড়ো গুঁড়ো থাকে, তাই না? হ্যাঁ। চলো আমরা কদম ফুল আঁকি। চলো আপু, চলো। কদম ফুলটা আমরা আঁকবো পুরোটাই রং দিয়ে। হ্যাঁ, আমরা খুব গাঢ় করে পেন্সিল দিয়ে কদম ফুলটা আঁকবো না, আমরা হালকা করে একটু গোল অবয়ব দিয়ে নিব কদম ফুলের জন্য, একদম হালকা করে। কেমন? হয়তো টিভি স্ক্রিনে খুব ভালো দেখা যাচ্ছে না, তবে আমরা যখন কালার করব তখন এটা খুব ভালো দেখা যাবে। আমরা এখান থেকে পাতা দিয়ে নিচ্ছি, এরকম হালকা একটা অবয়ব আমরা এঁকে নিলাম। কেমন? এরপরে আমাদের যা যা রং লাগবে, আমাদের লাগবে হলুদ, বাদামি, গাঢ় বাদামি, কালো খয়েরি, কমলা, সবুজের দুটো গ্রেড, লাগবে নীল এবং সাদা। কেমন? আমরা এবারে আগে কদম ফুলের ভেতরটাতে একটু রং দিয়ে নিব, কোথাও একটু সাদা, কোথাও একটু হলুদ। এবারে এটার সাথে আমরা হলুদটা মিশিয়ে নিচ্ছি, আমরা এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। এভাবে করে আমরা একটা শেড দিয়ে নিচ্ছি। কেমন? এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডে একটু গাঢ় নীলচে সবুজ দিয়ে নিব, নীলও না আবার সবুজও না, সি গ্রিন টাইপের একটা রং। আমরা এটা দিয়ে নিব ব্যাকগ্রাউন্ডে। আমরা রংটা দিয়ে নিচ্ছি। একটু একটু রং যদি একটার ভেতরে আরেকটা ঢুকে যায় কোনো অসুবিধা নেই, সেটা দেখতে কিন্তু ভালোই লাগবে। কেমন? স্নেহা, কদম ফুল কি ইংলিশে কি বলে জানো? কি বলে? বার্ড ফ্লাওয়ার। ওয়াও! জানো আপু, কদম ফুল না যখন হাতে নিয়ে ফু দেয় তখন ওর পাপড়িগুলো কিন্তু উড়ে উড়ে যায়, আর সেই ছবিটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগে। এবারে আমরা ব্যাকগ্রাউন্ডে একটু কালার, একটু পানি দিয়ে মিশিয়ে দিব। ঝুমা আপু, আমি জানো ফুল নিয়ে একটা গান পারি। হ্যাঁ, আমরা শুনবো তো, বলো। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কে হায়। বাহ, কি দারুণ হয়েছে, তাই না? হ্যাঁ। দেখো, আমরা এবার পাতার রংগুলো দিয়ে নিচ্ছি। একটু হালকা কালার আমরা আগে দিয়ে নিব। জানো স্নেহা, কদম গাছ কত বড় হয়? হ্যাঁ, কদম গাছ কিন্তু অনেক বড় হয়। জানো স্নেহা, কদম গাছ আগে কোথায় পাওয়া গিয়েছিল? কোথায় পাওয়া গিয়েছিল? চায়নাতে এবং কি ভারতেও পাওয়া গিয়েছিল। হ্যাঁ, আমিও শুনেছি। আর এই গাছের ছাল ভিজিয়ে খেলে কিন্তু জ্বর কমে যায়। হ্যাঁ, জ্বর কমে যায় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু ভালো রাখে। হ্যাঁ। দেখো, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রং দেয়া হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এবারে আমরা কদম ফুলে একটু রং দিব। কদম ফুলের ভেতরে এবার আমরা হালকা বাদামিটা একটু নিব। বাদামিটা নিয়ে এরকম ডট 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 করে দিয়ে নিব।
তো অনেক আর একটু সুন্দর শুকাতে হবে। তো শুকাতে শুকাতে আমরা পাতার রংটা করে ফেলি। ব্যাকগ্রাউন্ডে আমরা একটু নীল দিব, একটু কালো খয়েরি দিব, একটু গাঢ় করার চেষ্টা করব। কেমন? হ্যাঁ, এইভাবে গাঢ় করে হলে এটা দেখতে অনেক সুন্দর সুন্দর লাগে। হ্যাঁ, কোথাও কোথাও পাতার টেক্সচারে আমরা এইরকম গাঢ় রং দিব। যখন আমরা এই গাঢ় রংগুলো দিব তখন কদম ফুলটা আরো সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমরা এই নীলের সাথে একটু কালো খয়েরি মিশিয়ে নিতে পারি, তখন নীলটা আরো অনেক বেশি গাঢ় হবে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আরো সুন্দর হবে। পুরোটা যখন আমরা কমপ্লিট করব তখন এটা দেখতে আরো সুন্দর লাগবে। একদম রিয়েলের মতো লাগছে। এবারে আমরা যেটা করব, আবার আমরা ভেতরে চলে যাব কদমের ভেতরে। ওকে, কদমের ভেতরে আমরা একটু বাদামি দিয়ে কিছু ডট দিয়ে নিব। আমরা হালকা বাদামিটা দিয়ে নিচ্ছি, গাঢ় বাদামিটা আমরা একটু পরে দিব। কেমন? ঠিক আছে। এবারে আমরা বাদামিটা নিয়ে নিচ্ছি, একেবারে গাঢ় বাদামি না, খয়েরি খয়েরি যে বার্নসিনা যে রংটি, সেই রংটি নিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এই ডটগুলো কিন্তু সাইন পেন দিয়েও দিতে পারো। একদম শুকিয়ে যাওয়ার পরে যদি খুব সহজে আঁকতে চাও সেক্ষেত্রে সাইন পেন দিয়ে দিতে পারো। এবারে আমরা গাঢ় খয়েরিটা নিয়ে নিব। তো গাঢ় খয়েরিটা খুব সাবধানে দিতে হবে, ভেতরে যেন একদমই কাঁচা না থাকে। শুকিয়ে যাওয়ার পরে এই গাঢ় খয়েরিটা খুব সাবধানে অল্প পরিমাণে দিয়ে নিতে হবে। জানো স্নেহা, কদম ফুলের পাতাগুলো অনেক বড় বড় হয়। হ্যাঁ, এই যে দেখো, আমি তো বড় করেই এঁকেছি, তাই না? ফুলের তুলনায় পাতাগুলো কিন্তু বেশ বড়। গাছটাও বড়, পাতাটাও বড়। হ্যাঁ, তবে ফুলটা একটু ছোট। হ্যাঁ, সব কিছু এই বড়, যে আমাদের কিন্তু ডট দেয়া হয়ে গেছে। এবারে আমরা কি করব বলো তো? আমরা সাদা নিব। হ্যাঁ, সাদা যে ঝিরি 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 কদম ফুলের যে পাপড়িগুলো, সেই পাপড়িগুলো আমরা দিয়ে নিব। আগে আমরা সাইডের পাপড়িগুলো দিয়ে নিব, এভাবে এভাবে করে। আপু, আমার বৈশাখ নিয়ে না একটা ছড়া মনে পড়ে গেল। হ্যাঁ, বলো। এলো এলো ছুটে এলো বৈশাখ মাস, চারিদিকে হইচই মহা উল্লাস, মহা উল্লাস। মুছে যাক ঘুচে যাক অতীতের গ্লানি, ভুলে যাব শত্রুতা সব হানাহানি। হাতে হাতে রেখে আজ যাব সম্মুখে, জীবনের জয় গান বাঙালির মুখে, বাঙালির মুখে। এলো এলো ছুটে এলো বৈশাখ মাস, চারিদিকে হইচই মহা উল্লাস, মহা উল্লাস, মহা উল্লাস। বাহ, কি দারুণ হয়েছে, তাই না? অনেক সুন্দর। গানের কথাগুলো কি সুন্দর, তাই না? এই যে দেখো, আমাদের সাইডগুলো কিন্তু হয়ে গেছে। এবারে আমরা যেটা করব, আমরা ভেতরে একটু ডট দিয়ে দিব। এবারে আমাদের কদমটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ডে আমরা সবুজটাকে খুব সুন্দর করে পাতা ঝোপঝাড় এই অংশগুলোকে একটু ফুটিয়ে তুলব। হ্যাঁ, পাতা ঝোপঝাড় দিলে কিন্তু এই ছবিটা দেখতে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, একদম রিয়েলিস্টিকের মতো লাগবে। আমরা একটু হলুদ মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা একটু গাঢ় করে কোথাও কোথাও আবার পাতার অংশ দিয়ে দিব। মানে পিছনে যে আরো পাতা আছে সেটা বোঝানো। এক্স্যাক্টলি, এরকম একটু পাতার ঝোপঝাড় দিয়ে নিব। কোথাও কোথাও আমরা এরকম ডাল দিয়ে নিব। জানো আপু,
আমি না বাসায় একবার কদম ফুল এঁকেছিলাম, আমারটা সেরকম ভালো হয়নি, তাই জন্য তো আমি তোমারটা দেখতে এসেছি, শিখে যাব। হ্যাঁ, তুমি আজকে বাসায় যেয়ে দেখবে তোমারটা আমারটার চেয়েও বেশি সুন্দর হবে। জানো আপু, আমি অনেক সুন্দর সুন্দর আর্ট পারি। তাই? বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তুমি আরো সুন্দর আঁকতে পারো। আমি পেন্সিল স্কেচ করি। বাহ, ভেরি গুড। কোথাও কোথাও আমরা একটু গাঢ় দিয়ে নিচ্ছি। এবারে আমরা যেটা করব বলো তো, এই কদম ফুল আমরা তো একবার বলেছি কোন মাসে ফোটে? বর্ষাকালে। বর্ষাকালে। বর্ষাকালে সবচেয়ে বেশি কি দেখা যায়? বৃষ্টি। বৃষ্টি। আমরা যদি কদম ফুলটার মধ্যে বৃষ্টি দিয়ে দিই কেমন হবে বলো তো? খুব সুন্দর লাগবে, এটা ভীষণ সুন্দর লাগবে। এবারে আমরা সাদা রং দিয়ে কিছু বৃষ্টি দিয়ে দিব, কেমন হবে? অনেক ভালো হবে। এটাকে দেখতে মনে হবে বৃষ্টি পড়ছে আর বাতাসে পাতাগুলো নড়ছে। মনে হচ্ছে খাতার উপর থেকে কে জানি বৃষ্টি ফেলতেছে। হ্যাঁ। এবং একটা জিনিস খেয়াল করেছো, বৃষ্টির ডটগুলো কিন্তু নিচের দিকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। জন্য আমি উল্টো দিক থেকে তুলে দিচ্ছি। নিচ থেকে উপরে না, নিচ থেকে না, উপর থেকে নিচে পড়ছে, এর জন্য ড্রপগুলো নিচের দিকে। হ্যাঁ। আমরা অনেক বেশি বৃষ্টি দিয়ে দিব। কদম ফুলের আশেপাশে বৃষ্টির ডটগুলো একটু বেশি দেব আর দূরে একটু ছড়িয়ে দিব। ওকে আপু, বৃষ্টি নিয়ে না আমি একটা গান পারি। হ্যাঁ, আমরা শুনবো। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। ঝুমুর ঝুমুর বর্ষা হলো আকাশটা আজ, দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটা আজ। ঝুমুর ঝুমুর বর্ষা হলো আকাশটা আজ, দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটা আজ। মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে, মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। বাহ, কি দারুণ হলো, তাই না? এই তোর গানের সাথে সাথে আমাদের কদম আঁকা শেষ। ওয়াও আপু, এটা দেখতে তো অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের কদম ফুল আঁকা। চলো। ছোট্ট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে অ্যাক্রিলিক কালার ব্যবহার করে আমরা কি করে কদম ফুল এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে আইসক্রিম। আমরা তো আজকে কাগজ দিয়ে আইসক্রিম তৈরি করব, তাই না? হ্যাঁ। আমরা আজকে একটা কোন আইসক্রিম তৈরি করব, অরেঞ্জ ফ্লেভারের। কেমন? ঠিক আছে। এটার জন্য আমাদের এই ধরনের একটা ব্রাউন পেপার লাগবে। ব্রাউন পেপারটা চারকোনাও হতে পারে, একটু লম্বাটেও হতে পারে। এই ব্রাউন পেপারটার মধ্যে এরকম সাইন পেন দিয়ে আমরা একটু ঘর কেটে নেব। ওকে। আইসক্রিমের যে কোনটা থাকে সেটার মধ্যে এরকম নকশা থাকে। এক্স্যাক্টলি, আমরা সেটাই এঁকে নিচ্ছি। আমরা এরকম ক্রস ক্রস করে ঘর কেটে নিলাম। এবারে এটাকে আমরা ফোল্ড করে নিব। কি করব? ফোল্ড করব। ফোল্ড করব। ওই যে আইসক্রিমের কোনটা যেরকম কোণা থাকে একদম সেরকম করে আমরা ফোল্ড করে নেব। কর্নারটা খুব সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটায় গ্লু দিয়ে এটাকে খুব ভালো করে আটকে দিতে হবে। হয়েছে আমাদের কোণ? হ্যাঁ, কোণ তৈরি হয়ে গেছে। কিন্তু খুব সহজে আমরা এই আইসক্রিমটা তৈরি করব। আমরা এই জায়গাটা তো একটু গ্লু দিয়ে দিব, কেন জানো? এটা যেন সুন্দর শক্ত হয়ে থাকে। এই তো আমাদের কোণটা তৈরি হয়ে গেল, তাই না? আইসক্রিমে কোণ, বিস্কিট কোণটা আমাদের তৈরি হয়ে গেল। এবারে এই ধরনের চারকোনা বা আমরা যদি চাই একদম স্কোয়ার টাইপের এই ধরনের রাবার শিটও নিতে পারি, হলুদ কাগজও নিতে পারি, যেটা আমাদের ইচ্ছা। তো আমরা এই ধরনের রাবার শিট নিয়ে নিচ্ছি।
রাবার শিট নিয়ে এখানে একটু ফোল্ড করে দিচ্ছি, একটু ফোল্ড করে দিলাম। এইটাকে আবার এই দিকে একটু ফোল্ড করে দিলাম, উল্টো দিকে। কেমন? এই কিন্তু আমাদের একটা হয়ে গেল। এইটাও আমরা নিলাম, এইদিকে একটু ফোল্ড করে দেই আমরা, এইদিকে আমরা একটু ফোল্ড করে দিব। এই রাবার শিটটা আমরা নিয়েছি এই কারণে যে রাবার শিটটা ফোল্ড করা খুব সহজ। কাগজটা করলে এটাকে আমরা দুটোকে এক সাইডেই ফোল্ড করব। কেমন? হ্যাঁ, কারণ এটাকে আমরা ফোল্ড করার পরে এটাকে উল্টে দিব। এবার এটাকে আমরা এইভাবে করে দিব। এবার এই জায়গায় আমরা একটু গ্লু দিয়ে দিব। এই জায়গাটাও একটা ফোল্ড হয়ে যাবে। ফোল্ড হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গাটা কেটে নিব, এরকম গোল করে। কর্নারগুলো আমরা কি করলাম? ফেলে দিলাম। ঠান্ডার সময় আইসক্রিম খেলে অনেক ঠান্ডা লেগে যায় আর অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, গলাও বসে যায়। আইসক্রিম কিন্তু আমাদের বেশি খাওয়া উচিত না, মাঝে মাঝে আমরা অল্প পরিমাণে খেতে পারি, তাই না? আইসক্রিম ভীষণ লোভনীয় একটি খাবার, কিন্তু বেশি খাওয়া যাবে না। এবারে আমরা একটু অরেঞ্জ কালার, ফ্যাব্রিক কালার নিয়ে নিব। সামান্য কোথাও কোথাও আমরা এরকম লাইন দিয়ে দিব, একদম একটু সামান্য লাইন লাইন করে আমরা দিব। শুকাতে শুকাতে আমরা আরেকটা এঁকে নিব। এখন একটু সুন্দর লাগছে। এখন মনে হচ্ছে এটা অরেঞ্জ ফ্লেভার, তাই না? এখন অরেঞ্জ ফ্লেভার যেহেতু আমরা এটা করছি, আমরা তো একটু অরেঞ্জও তৈরি করতে পারি, তাই না? হ্যাঁ, আমরা অরেঞ্জ করে ওইটা দিয়ে আমরা সাজিয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা সেটাও করব। আইসক্রিমের অনেকগুলো ফ্লেভার হয়। এবারে আমরা একটু হলুদ কাগজ নিয়ে নিব। এই ধরনের ছোট হলুদ কাগজ নিয়ে আমরা অরেঞ্জ কালার সাইন পেন নিয়ে নিব। সাইন পেন নিয়ে এটাতে একটা গোল অরেঞ্জের কাটা অংশ তৈরি করব। গোল অরেঞ্জের কাটা অংশটা কিভাবে তৈরি করব দেখো। এখানে গোল থাকবে, এইখানে অরেঞ্জ এরকম থাকে না? কাটবার পর এরকম লাগে। এরকম করে একটা অরেঞ্জ তৈরি করে নিব। অরেঞ্জ তৈরি করব। আরেকটা হলুদ কাগজ দিয়ে আমরা আরেকটা হলুদ কাগজকে এরকম ডট দিয়ে দিয়ে আপু, আমরা এটা কি বানাবো? আমরা এটা দিয়ে একটা চিকন ওয়েফার তৈরি করব। এটাকে আগে আমরা কেটে নিব। কেটে জাস্ট এটাকে এরকম একটা পেন্সিল বা কলমের সাহায্যে এরকম রোল করে নিব। এরকম রোল করার পরে কলম বা পেন্সিলটা আমরা বের করে ফেলব। বের করে এই জায়গাটাতে গ্লু লাগিয়ে দিব। আইসক্রিমের উপরে যে ওয়েফারটা থাকে, এই যে গ্লু লাগিয়ে দিলাম। আর এটাকে আমরা কেটে নিব। এই তো আমাদের কিন্তু সব জিনিস রেডি। এই দেখো, আমরা খুব ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম, তাই না? হ্যাঁ। এবারে আমরা এটা এপাশ থেকে দিয়ে দিব। ওয়াও আপু, ওয়েফারটা দিয়ে তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, ওয়েফারটা সেট করে নিলাম। এবারে আমরা চাইলে এই জায়গাটায় অরেঞ্জটা দিতে পারি, অথবা ওয়েফারের সাথেও দিয়ে নিতে পারি। এবারে এই ধরনের যে কাগজের স্ট্রিপ পাওয়া যায় অথবা রিবন পাওয়া যায়, সেগুলো আমরা নিয়ে নিতে পারি। সেগুলো নিয়ে এই পাশ থেকে এনে আমরা আগে সেট করে নিব যে আমরা এটাকে কিভাবে সেট করব। আমরা একটু গ্লু দিয়ে এটাকে আগে সেট করে নিই। সেট করে এই জায়গাটাতে আমরা একটা বো তৈরি করব। কেমন? বো তৈরি করলে এটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। হ্যাঁ, মনে হবে কে জানি আইসক্রিম গিফট করেছে। হ্যাঁ হ্যাঁ। এবারে এক্সট্রা যে অংশটা আছে এটা আমরা কেটে দিচ্ছি। এই তো আমাদের অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম তৈরি হয়ে গেল। এটা তো আমার এক্ষুনি খেয়ে ফেলতে মন চাচ্ছে। হ্যাঁ, পুরাই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো এটা। তাই এখনই সেই কাগজের আইসক্রিম খেতে হবে না, তোমরা পরে অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম খেয়ে নিও। চলো আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের কাগজের আইসক্রিম। চলো চলো বন্ধুরা, দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে আমরা কি করে আইসক্রিম তৈরি করে নিলাম। ফ্রেন্ডস,
আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজ আমরা জানব বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য কাঁসা পিতল শিল্প সম্পর্কে। আচ্ছা স্নেহা, গুনগুন, তোমরা কি কাঁসা পিতল সম্পর্কে জানো বা চেনো? হ্যাঁ, আমার বাসায় একটা কাঁসার প্লেট আছে। তাই? আমার বাসায় একটা পিতলের কলস আছে। এই কাঁসা পিতল শিল্প কিন্তু আমাদের দেশের হাজার বছরের ঐতিহ্যবাহী একটি শিল্প। চলো আমরা এই শিল্প সম্পর্কে আরো অনেক কিছু জেনে আসি। চলো আপু। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে হাজার বছরের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প। একসময় আমাদের দেশে তামা, কাঁসা ও পিতলের জিনিসপত্র ব্যবহারের খুব প্রচলন ছিল। এর অবস্থান ছিল নিত্য ব্যবহার্য জিনিসপত্রের তালিকায় শীর্ষে। বিশেষ করে রান্নাঘরের তৈজসপত্র ও ব্যবহার্য সামগ্রীর ক্ষেত্রে পিতলের থালা, বাটি, গ্লাস, রান্নার হাঁড়ি ইত্যাদি ব্যবহার করা হতো। আগে পিতলের কলসি, ঘটি, বাটি, হুকা, সুরাই, তামার পাতিল এগুলো প্রায় ঘরে ঘরেই দেখা যেত, যা একরকম ঐতিহ্যে পরিণত হয়ে গিয়েছিল। হাজার বছর আগে থেকেই বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের মানুষজন পারিবারিক ও ধর্মীয় কাজে কাঁসা পিতলের জিনিসপত্র ব্যবহার করে আসছেন। বিদেশি পর্যটকরা একসময় কাঁসা পিতলের মধ্যে কারুকার্য খচিত বিভিন্ন দেবদেবী ও জীবজন্তুর প্রতিকৃতি দেশে নিয়ে যেত। আগে সব সম্প্রদায়ের মানুষ এসব জিনিসপত্র ব্যবহার করলেও এখন শুধু ধর্মাঢ্য সনাতন ধর্মাবলম্বীরাই তামা, কাঁসা, পিতলের জিনিসপত্র সীমিত আকারে ব্যবহার করেন। অনেক সনাতন ধর্মাবলম্বীরা এখনও কাঁসার থালায় খাবার পরিবেশনে আতিথেয়তার একটা অংশ মনে করেন। তামা কাঁসার জিনিসপত্রের মধ্যে কাস্তেশ্বরী, রাজভোগী, রাধাকান্তি, বঙ্গী, বেতমুড়ি, রাজেশ্বরী, রত্নবিলাস, ঘুটা ও কলতুলা নামে রয়েছে থালা ও গ্লাস। কৃষ্ণচূড়া, ময়ূরকণ্ঠী, ময়ূর আধার, মল্লিকা ইত্যাদি নামে পাওয়া যায় জগ। রাজভোগী, জলতরঙ্গ, রামভোগী, গোলবাটি, কাজলবাটি, ঝিনাই বাটি, ফুলতুলি বাটি ইত্যাদি নাম রয়েছে বাটির নাম। বোয়ালমুখী, চন্দ্রমুখী, চাপিলামুখী, পঞ্চমুখী, ঝিনাইমুখী নামে রয়েছে চামচ। এছাড়াও নিত্য প্রয়োজনীয় সকল কিছুই তামা, কাঁসা ও পিতলের পাওয়া যায়। পূজা অর্চনায় মঙ্গল প্রদীপ, কোষাকুষি, মঙ্গল ঘট ইত্যাদি কাঁসার বাদ্যযন্ত্র উল্লেখযোগ্য। বাংলাদেশ কিংবা অবিভক্ত বাংলায় কাঁসা পিতলের প্রচলন কখন, কিভাবে শুরু হয়েছিল তা নির্দিষ্ট করে জানা যায়নি। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি প্রাচীন সভ্যতার আমলে শুরু হয়, যখন ব্রোঞ্জ শিল্প ছিল। আবার অনেকেই এই শিল্পকে মহেস্থানগড় কেন্দ্রিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত বলে মনে করেন। আনুমানিক 1576 থেকে 1757 খ্রিস্টাব্দে মুঘল আমলে উপমহাদেশে ব্যাপকভাবে কাঁসা পিতলের ব্যবহার শুরু হয়। তখন এসব ধাতু দিয়ে ঢাল, তরোয়ার, তীর, ধনুক ইত্যাদি যুদ্ধ সরঞ্জাম তৈরি করা হতো। ব্রিটিশ শাসন আমলেও এ শিল্পের প্রসার ঘটে এবং বাংলার ঘরে ঘরে এর ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে। ঢাকা জেলার বৃহত্তম উপজেলা ধামরাই এলাকা কাঁসা পিতলের জন্য বিখ্যাত ছিল। এশিয়া মহাদেশের অন্যতম ধামরাইয়ের রথমেলা আর ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্পের কথা সারা দুনিয়ার মানুষ জানেন। অনেক বিদেশি আসেন এ শিল্প দেখার জন্য। ধামরাইয়ের কাঁসা পিতল সামগ্রীর চাহিদা আছে ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকায়। এমনকি অনেক দেশের রাষ্ট্রদূত ধামরাইয়ে এসে কাঁসা পিতলের সামগ্রী নিয়ে যান। এসবের মধ্যে থাকে বিভিন্ন ধরনের মূর্তি, খাট, জীবজন্তুর ছবিসহ বিভিন্ন জিনিস। পৈতৃক পেশাকে ধরে রাখার জন্য বর্তমানে রাজধানীর শাঁখারী বাজার, ইসলামপুর ও মিটফোর্ডে প্রায় 10-15টি পরিবার আজও কাঁসা শিল্পের সাথে জড়িত। ধামরাইয়ে কাঁসা পিতল শিল্পের এই যাত্রা শুরু হয় পাল বংশের আমলে।
হাজার বছরের বেশি সময়ের ইতিহাসের সাক্ষী ধামরাইয়ের ঐতিহ্যবাহী এই কাঁসা পিতল শিল্প। কিন্তু এই কাঁসা পিতল শিল্পের ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। সময়ের পালাক্রমে এই শিল্প এখন বিলুপ্তির পথে। একসময় দিনরাত ব্যস্ত থাকত কাঁসা পিতল শিল্পীরা। ভোরে হাতুড়ির টুংটাং শব্দে ঘুম ভাঙত এলাকাবাসী। তবে দিন দিন এই শিল্পের কাঁচামালের দাম বৃদ্ধি, কারিগরের অভাব, ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়া এবং প্লাস্টিক পণ্যের সহজলভ্যতার কারণে ধ্বংসের পথে শিল্পটি। গত 15 বছরে কাঁসা পিতলের দাম বেড়েছে প্রায় 12 গুণ। এক কথায় ঊর্ধ্বমূল্যের কারণে প্রতিযোগিতার বাজারে টিকতে পারছে না তামা কাঁসা পিতলের শিল্প। বর্তমান বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকার পরও সঠিক প্রচারণা ও পৃষ্ঠপোষকতার অভাবে বাজার পাচ্ছে না এই শিল্প। পাশাপাশি অভ্যন্তরীণ বাজার থেকে হারিয়ে যেতে বসা এই শিল্প রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। দেশের ঐতিহ্যবাহী এই শিল্প ও শিল্পের কারিগরদের মর্যাদা ধরে রাখতে এখনই আমাদের সবার এগিয়ে আসা একান্ত প্রয়োজন। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেশকে ভালোবেসো। বাই বাই।